দেখো, তো আজকে হচ্ছে আমরা আনত তলের ঘর্ষণ বের করব। গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা যখন করেছিলাম তখন দুইটা বিষয় করেছি আমরা। একটা বিষয় সেটা হচ্ছে সমতলে, মানে হচ্ছে যদি গাড়িটা একটা সমতল একটা রাস্তা দিয়ে যায়, গাড়ি যখন একটা বস্তু যখন এই সমতল একটা বস্তু দিয়ে গড়িয়ে যাবে তখন ঘর্ষণটা কেমন হবে। আজকে বের করতে হচ্ছে গাড়িটা যখন একটা বস্তু বা একটা গাড়ি যখন উপরে উঠবে অথবা নিচে উঠবে আনত তলবে, মানে হচ্ছে তো ভূমির থেকে এটা কি একটা কোণ উৎপন্ন করে, ভূমির সাথে একটা উৎপন্ন কোণ, এটাকে বলি আমরা আনত কোণ। এই যে কোণটা সেটাকে বলি আমরা একটা আনত কোণ। তো এরকম আনত কোণ বেয়ে যখন একটা বস্তু উপর দিকে উঠবে বা নামবে তখন কিন্তু এই যে উপরে ওঠা নামা, এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে তোমার। মানে এই ক্ষেত্রে আর আগের মতো আমরা কাজ করতে পারবো না। এখন বলতে পারো ভাইয়া যে আগে আমরা যে কাজটা করছি এখানে কেন করতে পারবো না? মেইন রিজনটা হচ্ছে আগে তুমি যখন করেছো তখন একদম গাড়িটা ভূমির সমান্তরালে যাচ্ছে, গাড়িটা ভূমির সমান্তরালে একদম 0 ডিগ্রি কোণে যাচ্ছে, 0 ডিগ্রি কোণে, বুঝতে পেরেছো? কিন্তু যখনই তুমি আনত তল বেয়ে উঠতেছো, আচ্ছা 0 ডিগ্রি কোণে যাচ্ছে এবং একটা বস্তুর ওজন অ্যাপ্রোপ্রিয়েটলি নিচের দিকে ক্রিয়া করতেছে, একদম সম্পূর্ণভাবে তার ওজনটা ক্রিয়াশীল আছে নিচের দিকে, এইখানে ওজনের কোনো উপাংশ তৈরি হয় না। কিন্তু যখন একটা বস্তু এরকম ভাবে নিতে থাকবা, তুমি একটু চেক করে দেখতে পারো, আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল একটা দিয়ে দিই, নিজের একটু চেক করবা। ধরো যে তুমি একটা তক্তা নিয়েছো, কাঠের একটা তক্তা নিয়েছো, ওই তক্তাটা হচ্ছে কেমন, এরকম একটা তক্তা নিয়েছো, হ্যাঁ এরকম জাস্ট লাইক দ্যাট, এরকম নিয়ে তুমি কি করতেছো, একটা ওইটার উপর দিয়ে একটা বল নাও আর এটার মধ্যে একটা লোহা মারো, একটা লোহা পেরেক, একটা বস্তু এখানে রেখে এটার উপর পেরেক মারো, একটা লোহা মারো। লোহা মারার পরে তুমি দেখবে হচ্ছে এটাকে এইখানে জাস্ট একটা এমন একটা বিন্দু নিবা, বিন্দু, এই বিন্দু নেওয়ার পরে এই বিন্দুটা থেকে এখানে একটা সমকোণ অঙ্কন করবে, এটা থেকে সমকোণ থাকবে যেমন এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে একটা সমকোণে থাকবা। যদি সমকোণে দাও তখন একটা ঘটনা ঘটবে, দেখা যাবে কি জানো, যে তুমি বস্তুটার ওজন কিন্তু এটার সাথে থাকার কথা, সমতলে যে তলে থাকে সেই তলের সাথে লম্বভাবে থাকার কথা, তাই না, নিম্নমুখী এবং লম্বভাবে। কিন্তু এইখানে যেটা ওজনটা এইভাবে ক্রিয়া না করে ওজনটা কি করে, এই বরাবর চলে আসে, মানে থাকার কথা এরকম বস্তুর সাথে যদি লম্বাভাবে থাকতে চায়, কিন্তু আসলে বস্তুর সাথে না, ওজন নিজস্ব ধর্ম সবসময় নিম্নমুখী, সবসময় নিম্নমুখী। কিন্তু যখন বস্তুটা এইভাবে রাখা হয়, ওইভাবে উপরের দিকে উঠতে থাকে, তখন কিন্তু এটা ভূমির সাথে সমান্তরালে উঠতে পারে না। সমান্তরালে উঠতে না পারার কারণে এটার কি হয়, তোমার এইখান থেকে একটা দেখো, এই যে দেখো এটা এরকম ভাবে ক্রিয়া করে, ঠিক এরকম ভাবে, ফলে এইখানে যে কোণটা উৎপন্ন হয় ঠিক এইখানেও ঠিক একই পরিমাণ একটা কোণ উৎপন্ন, তুমি চেক করে দেখতে পারো এইখানে যে কোণটা যেটা হবে এখানেও ঠিক একই পরিমাণ একটা কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এই কোণটা আসলে রিপ্রেজেন্ট করতে যে বস্তুর যে ওজন আছে mg, এই ওজনটা কি করে তোমার এটা দ্বিগুণিত হয়ে যায়। আমরা যেটা করেছি যে আমরা ভেক্টরে যে লম্ব অংশ যেটা করেছি, লম্ব অংশ যে উপপাদ্য ছিল সেই অনুযায়ী একটা অংশ ক্রিয়া করে এই বরাবর, এটা এরকম হয়ে যায়, একটা অংশ চলেছে এই বরাবর আর একটা অংশ ক্রিয়া করে এই বরাবর, একদম 90 ডিগ্রি কোণে, বুঝতে পারছো? তো এই বরাবর যে অংশটা ক্রিয়া করে এই বরাবর সেটাকে বলি হচ্ছে আমরা mg cos থিটা, mg cos থিটা, এইখানে একটা থিটা আছে, এই থিটা হচ্ছে এখানে থিটা, মানে এইটাই হচ্ছে কি এই যে এটা, তাহলে এই বরাবর তোমার ক্রিয়া করে হচ্ছে mg cos থিটা আর এই বরাবর ক্রিয়া করে mg sin থিটা। তার মানে হচ্ছে এই ওজনটা তোমার সমানভাবে এইখান তলের উপর ক্রিয়া না করে এটা কি হচ্ছে দুই দিকে ক্রিয়া করতেছে, ওজনটা একটা অংশ কাজ করতেছে এইদিকে, ওজনের আরেকটা অংশ কি করতেছে বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে। ওজন সবসময় এটাকে চাইবে নিচের দিকে নেওয়ার জন্য, কিন্তু এটা তীর্যকভাবে থাকার কারণে দেখবো যে এটা যদি ছেড়ে দাও তাহলে কি একটা বল যদি থাকে গড়িয়ে গড়িয়ে এসে নিচের দিকে পড়ে যাবে। কেন পড়ছে? ওজনের কারণে, কারণ ওজন সেটাকে নিম্নমুখী টানছে। তো এই নিম্নমুখী টানার ক্ষেত্রে ওজন তো এটা তলের ভেতর দিকেও ঢুকানোর কথা, তাই না, সেটা বেশি হলে সম্ভব। এখন এই ওজনটাই কি করে তোমার একটা অংশ চলে আসে এই বরাবর আর একটা অংশ চলে আসে এই বরাবর, দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। এই দুইটা উপাংশে ভাগ হয়ে যায় বিদায় আমরা এখানে কি পেয়েছি দেখো, এই মূল ওজন একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে বলি আমরা mg sin থিটা, একটা হচ্ছে y অক্ষ বরাবর। দেখো এখানে আগে অক্ষটা দেখো, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, তাহলে আমার এই অক্ষ বরাবর এই যে এই বরাবর দেখো যে এখানে যেটা বলছে আমরা কিভাবে নিচ্ছি দেখো, তো x অক্ষ বরাবর এখানে কি আছে দেখো, আমরা একটু ভালো করে দেখি যে এটা হচ্ছে তোমার y অক্ষ, দেখো যে y অক্ষ বরাবর এখানে দেখো যে y অক্ষ বরাবর এখানে কি আছে দেখো, প্রতিক্রিয়া বল, y অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে r, আচ্ছা গেল r গেল, আর এখানে দেখো y অক্ষ বরাবর ওজনের অনুভূমিক উপাংশ হচ্ছে mg cos থিটা, আর এটা হচ্ছে x অক্ষ বরাবর, দেখো x অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর ওজনের উল্লম্ব উপাংশ হচ্ছে mg sin থিটা। এক্স অক্ষ বরাবর ওজনের উল্লম্ব উপাংশ, এক্স অক্ষ বলতে কোনটা, এইটাকে বোঝাচ্ছে, এই যে এটা দেখো, এই যে এই বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ ধরছি আমরা, ঠিক আছে। মানে এইটা দেখো, এটা কিন্তু প্যারালাল দিচ্ছে, এটা এটার প্যারালাল, মূলত হচ্ছে এটাও এইভাবে ধরা যায়। আচ্ছা, তো এখন একটা বস্তু যদি ঘর্ষণে, দেখো আমি দড়ি দেখাচ্ছি, মানে হচ্ছে আমি এটাকে টানছি, উপর দিকে টানছি, তার মানে আমার এটা প্রযুক্ত বল। তাহলে আমি কি বলতে পারি, এফ ইজ এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল, সেটা হচ্ছে এফ। এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল হচ্ছে এফ। আচ্ছা, এখন যদি এই বস্তুটা উপর দিকে ওঠে, উপর দিকে উঠতে থাকে, তখন আমরা জানি যে গতি যেদিকে, ঘর্ষণ বল, ঘর্ষণ কি করে, বাধা তৈরি করে একটা, এবং এই ঘর্ষণ বলটা গতির সবসময় বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। তাহলে চিন্তা করে দেখো, ঘর্ষণ বল যদি গতির বিপরীতে কাজ করে, তাহলে বস্তুটা কোন দিকে উঠতেছে, উপর দিকে উঠছে। যদি বস্তু উপর দিকে ওঠে, তাহলে ঘর্ষণ বলটা, এই যে দেখো এফ কে কস এফ কে, এই হচ্ছে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল তখন নিম্নমুখী ক্রিয়া করবে, এবং কোন দিকে আছে, এই এফ কেটাও এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আছে, কিন্তু গতির বিপরীতে। বস্তু যদি উপরে এইদিকে ওঠে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। বস্তু যখন গতিটা নিম্নমুখী হবে, বস্তু যদি এই বরাবর নিচে নামতে থাকে, ঘর্ষণ বল কাজ করবে এই বরাবর, এফ কে যাবে এইদিকে। যদি দেখো বস্তুটা এই বরাবর উপরে উঠছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এফ কে এই বরাবর, এফ কে কাজ করবে কি এই বরাবর হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে বস্তু যেদিকে গতিশীল থাকবে, তার ঠিক বিপরীত দিকে থাকবে হচ্ছে ঘর্ষণ বলটা। বুঝতে পেরেছো? তোমাকে ধরে দুই পা ধরে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে একজনে, তুমি এই বরাবর আসছো, তাহলে ঘর্ষণ বল তোমার ওই বরাবর ক্রিয়া করবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তো এই তিনটা গেল, তাই না? তো আমরা আরো দুইটা 9 10 বেসিক শিখে আসছি। আমরা 9 10 কিন্তু পড়ে আসছে এরকম যে মিউ এস এরকম থাকতো, এটা ছিল কি, তোমরা তো জানো যে এইটা সমান কিন্তু tan থিটা, এটা সমান কি ছিল tan থিটা, আর tan থিটা সমান কি ছিল আর বাই কি ছিল এফ কে ছিল, তাই না? না এফ কে বাই আর কি ছিল আমাদের, যে এফ কে বাই আর ছিল। আচ্ছা, এফ কে বাই আর ছিল। তো সুতরাং আমরা কি বলতে পারি না এখানে যে এফ কে সমান কত, তাহলে এফ কে সমান হচ্ছে মিউ আর, মিউ এস আর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এফ এস, যদি এফ এস হয়, যদি স্থিতি ঘর্ষণ হয়, তাহলে এটা এই যে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এই এফ এস সমান লিখতে পারি কি আমি এটা। তা অনুরূপভাবে তুমি এফ কে যদি লিখতে চাও, তাহলে হবে কি মিউ কে আর, মিউ কে আর, এটা হচ্ছে লিখে রাখতে পারো, যেখানে এই এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে বলি আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কত ক্লাসে এটা দেখানো বাকি ছিল। আর এইটাকে বলি আমরা গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আর এটা বলছে প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে কি গতীয় ঘর্ষণ বল। এটা গতীয় ঘর্ষণ বল, এটা স্থিতি ঘর্ষণ বল, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আর এই যে কোণটা, এটাকে বলি আমরা আনত কোণ, এটা হচ্ছে কি একটা আনত কোণ ধরতে পারি আমরা। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি কনসেপ্ট আপাতত। এখন আমরা এটা ইউজ করব, দেখো। সো যদি এইটুকু বুঝে থাকো, এখন আমরা এটা ইউজ করব। সো এখন দেখো, যদি এমন হইতে থাকে, ধরো যে এ হচ্ছে একটা রাস্তা, এখন এই রাস্তাটার মনে করো এই হচ্ছে ধরো একটা রাস্তা আছে, এই রাস্তাটার এরকম একটু ঢালু ছিল, আনত একটা তল আছে, হ্যাঁ, এটা এখানে একটা কোণ আছে, এই তিনটা আনত কোণ, এটা কি বলি আমরা আনত কোণ। তো নর্মালি এটাকে আমি এক্স অক্ষ বরাবর ধরবো। আচ্ছা, এখন তুমি যদি একটা বস্তু এখান থেকে নিয়ে যাও, এখানে এই বরাবর তুমি একটা বস্তু উপর দিকে টেনে তুলছো, এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে এর ওজনটা, এর যে এটা সাধারণত কি করবে, যে এর বস্তুটার যে ওজন আছে, এই ওজনটা ধরো যে নিম্নমুখী ক্রিয়া করবো, ওজন সবসময় নিম্নমুখী। তাহলে দেখো সেন্টার থেকে ধরতে পারো, এখানেও সেন্টার, অথবা তুমি এখানেও ধরতে পারো। সেন্টারটা তুমি যদি চাও যে আমি এখানে ধরবো, এখানে ধরতে পারো, সমস্যা নেই। তো আমি এখানে ধরলাম যে থিটা, এইটা থিটা হলে এটাও থিটা হবে। কেন হবে আমি বলছি যে প্র্যাকটিক্যাল করে দেখো, এটা থিওরিটিক্যাল প্রমাণ করতে গেলে আমার সময় লাগবে, আমি করতেছি না। আচ্ছা, তো এই বরাবর আমরা জানি একটা, তাহলে এটা যদি ওজন হয়, ডব্লিউ সমান হচ্ছে এমজি। এখন বলতে পারো এটা এমটা কি, তাহলে দেখো এম ভরের একটা বস্তু, এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করে উপর দিকে
তুললে, দেখো এফ বল প্রয়োগ করতে আমরা উপর দিকে তুলি, ঠিক আছে। তো বস্তুর ভর কত এম, তাহলে এটা হচ্ছে এই বস্তুর ভর, এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে কি একটা বস্তু। আচ্ছা, তাহলে এই বরাবর কি আছে, প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এইটার যেহেতু কোণ এইটা, তার মানে যে ভূমির সাথে থিটার সাথে কে থাকে, অনুভূমিক উপাংশ। আমরা সাধারণত একটা বস্তু এরকম যদি থাকে, যেরকম যদি থাকে, তাহলে আমরা কি জানতাম যে যার সাথে থিটা থাকে সেটা হচ্ছে কি শিখেছিলাম, সামান্তরিক সূত্র থেকে আমরা জানতাম এটা ছিল পি কস থিটা, আর এবার ছিল হচ্ছে কিউ সাইন থিটা, এটা কি ছিল সাইন কিউ সাইন থিটা। ঠিক এখানেও কিন্তু একই রকম হবে। এখানে কাকে এখানে ভাগ করছো কাকে, এখানে এটা কার উপাংশ তৈরি করছো, এর উপাংশ। আচ্ছা, তাহলে এখানে তো উপাংশ ভেক্টর ধরো, তাহলে কিন্তু এটা হবে কি আর সাইন থিটা, এটা আর সাইন থিটা, আর কস থিটা, এটা হবে কি আর সাইন থিটা, আর কস থিটা, এটা হবে আর সাইন থিটা। কাকে ভাগ করছো এটাকে, এখন চিন্তা করো, এখন কাকে ভাগ করতেছো, ডব্লিউ কে। ডব্লিউ কে ভাগ করলে ভূমির সাথে যে থাকবে, যার সাথে কোণ থাকবে সে হচ্ছে, তা হচ্ছে ভূমি, আর ভূমি হবে কত, এম জি কস থিটা, ভূমি হবে কত, এম জি কস থিটা। তো এম জি কস থিটা হলে এবার তাহলে এই বরাবর কে থাকবে, চিন্তা করো, তাহলে এই বরাবর একটা বল ক্রিয়াশীল, এই বরাবর দুইটা বল ক্রিয়াশীল। দেখো এই বরাবর, তার মানে হচ্ছে এই বরাবর একটা থাকবে হচ্ছে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা থাকবে। তোমাদের বোঝানোর জন্য আমি কি করলাম, ঠিক এটা রিভার্স দিলাম, এরকম এই বরাবর দিলাম, এই তার মানে দেখো এই বরাবর একটা বল ক্রিয়াশীল। আমি বলতে পারি এইটা দেখো, এটা যেহেতু এটা প্যারালাল, তাহলে এই বিন্দুটাকে আমি এখানে স্থাপন করলাম, তুমি চাইলে এইটা এখানেও আনতে পারো, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি যদি চাও না আমি এখানে দেবো না, আমি এখানে দেবো না, আমাকে ওইখানে দিতে হবে, ঠিক ওই যে দেখো, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, এরকম হবে দেখো, এই সেক্ষেত্রে এই হচ্ছে থিটা, ঠিক আছে। এত করে এটা সেন্টার নিয়েছি, বস্তুটার একদম কেন্দ্রবিন্দুতে নিয়েছি। তাহলে তুমি দেখো বস্তু উপর দিকে উঠছে, বস্তু কোন দিকে বলছে, যে উপর দিকে তুললে। তো বস্তুর গতি যদি উপরের দিকে থাকে, তাহলে তার ঘর্ষণ বল কোন দিকে থাকবে, তোমরা ভালো করে জানো, ঘর্ষণ বল থাকবে তার নিচের দিকে। তাহলে এই বরাবর থাকবে ঘর্ষণ বল থাকবে কোথায়, এফ কে, ঘর্ষণ বল হচ্ছে কত, এফ কে, আর এফ কে থাকবে কোথায়, নিম্নমুখী, এফ কে থাকবে নিম্নমুখী। তাহলে এটা কি, এটা হচ্ছে বস্তুর ওজন। এবার আমার আছে কি, ডব্লিউ সমান হচ্ছে এম জি, এটা প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখো, তো আমরা জানি এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা কি এক্স অক্ষ, তাই না, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো এই প্রতিক্রিয়া বল আর এম জি সাইন থিটা পরস্পর বিপরীতমুখী, ওয়াই অক্ষ বরাবর কিন্তু পরস্পর দুইটা বিপরীতমুখী। চিন্তা করে দেখো, একটা বস্তু যখন তুমি এরকম ভাবে উপর দিকে তুলতে থাকো, সেটা কি রাস্তার মধ্যে দেবে যায়, মোটেও দেবে যায় না। সাধারণত পিচ রাস্তা একটা ডালো একটা ব্রিজের উপর যখন উঠতে থাকে, ওই ব্রিজের উপর ওঠার সময় কিন্তু টায়ারকে চাকার ভেতর মানে ব্রিজের ভেতরে বসে যায়, এমন তো হয় না, তাই না। তার মানে কি, ওজনটা সেটা নিতে পারে, তার যে এটা আসলে ওজনের অনুভূমিক উপাংশটা, যেটা কি করছে, রাস্তার উপর ক্রিয়া করছে, রাস্তার মেঝের উপর যেটা, তলের উপর যেটা ক্রিয়া করছে, সেটা হচ্ছে এমজি কস থিটা। এই কস থিটা কিন্তু দেখা যাচ্ছে কি এই ওজনটাকে প্রতিহত করে দিচ্ছে, মানে প্রতিক্রিয়া বলটাকে বা প্রতিক্রিয়া বলে সৃষ্টি করছে। এইটা যদি প্রতিক্রিয়া বলে সৃষ্টি করে, তাহলে এইটা আর এটা কিন্তু পরস্পর এক বিপরীতমুখী এবং একই অক্ষ বরাবর, অক্ষ এক কিন্তু বিপরীতমুখী। তাহলে কি করবে এখানে, যে আর কস থিটা এত প্রতিক্রিয়া বল আর ওজনের অনুভূমিক উপাংশ, ওজনের অনুভূমিক উপাংশ এমজি কস থিটা পরস্পর বিপরীতমুখী, এবং সমান। তৃতীয় সূত্র নিউটনের যে নিউটনের থার্ড ল, দেখো এইখানে নিউটনস থার্ড ল, নিউটন যে তৃতীয় সূত্র আছে নিউটনস থার্ড ল, বুঝতে পারছো। এই অনুযায়ী এইটা আর এটাকে পরস্পর বিপরীতমুখী, ফলে কি হবে, ফলে পরস্পর নিষ্ক্রিয় হবে, পরস্পর কি হবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। কেন হবে তো বুঝতেই পারছো, ফলে পরস্পর নিষ্ক্রিয় হবে। আচ্ছা, নিষ্ক্রিয় হতে হলে কি হতে হবে, সমান হতে হবে, মান সমান হতে, দিক ভিন্ন কিন্তু মান অবশ্যই সমান। তাহলে এখানে বলতে পারি যে প্রতিক্রিয়া বল আর, এই আর হবে কার, এম জি কস থিটার সমান, প্রতিক্রিয়া বল আর হবে কি এম জি কস থিটার সমান, কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এই যে বলছে প্রতিক্রিয়া বল আর অনুভূমিক উপাংশ এম জি কস থিটা পরস্পর বিপরীতমুখী, এখানে বলছি যে ওয়াই অক্ষ বরাবর, এটা বলতে পারো যে এম জি কস থিটা, এইখানে এম জি কস থিটা ওয়াই অক্ষ বরাবর কি
পরস্পর বিপরীতমুখী এবং সমান। দেখো চিন্তা করে দেখো, এইভাবে দুইটা বল যদি থাকে, একটা হচ্ছে এদিকে আর একটা এদিকে, তাহলে এটা হচ্ছে আর, এটা ধরো হচ্ছে mg cos থিটা। এখন দুইটা যেহেতু কি পরস্পর সমান এবং বিপরীতমুখী, কি করে বুঝবা? কারণ হচ্ছে এটা তো আর দেবে যাচ্ছে না রাস্তার মধ্যে, আবার হাওয়ায় উঠতেছে না। যদি দেখতে আর এর মান বেশি তাহলে কি হইতো? উঠতে শুরু করতো, বুঝছো? যদি আর এর মান বেশি হতো তাহলে কি উঠতে শুরু করতো। আর যদি mg cos থিটার মান বেশি হয়ে যেত তাহলে রাস্তা ভেদ করে ভেতর দিকে ঢুকে যেত। কিছুই তো হচ্ছে না, তাই না? গাড়ির মতো গাড়ি বা বস্তুটার মতো বস্তু উপর দিকে উঠছে। এর অর্থ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে mg cos থিটা আর এই যে আর, এই দুইটা পরস্পরকে কি করছে? ব্যালেন্স করে ফেলছে, দুইটাই ইকুয়াল হয়ে গেছে। এই ইকুয়ালাইজেশনের জন্যই কি হচ্ছে, আমার দুইটা আমি সেম লিখতে পারি, অর্থাৎ কন্ডিশন অনুসারে আমি এটা লিখতে পারবো। আচ্ছা, এটা গেল। এবার x অক্ষ বরাবর দেখো, তাহলে y অক্ষ বরাবর, তাহলে এখানে বলতে পারো যে সুতরাং অর্থাৎ দেখো আমি এইভাবে লিখতে পারতাম, অর্থাৎ y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি লিখতে পারি? এই যে দেখো বল, এটা প্রতিক্রিয়া বল, y অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে এটা, y অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল আর সমান হচ্ছে এত। আবার চিন্তা করো, আবার x অক্ষ বরাবর হতে পাই, x অক্ষ বরাবর হতে কি পাই দেখো তো। একটা বিষয় লক্ষ্য করো, এই গাড়িটা উপর দিকে উঠছে, গতি দেখো, গতির দিক কোনটা? গতির অভিমুখ উপরে, অভিমুখ কোথায় আছে? গতির অভিমুখ হচ্ছে এই বরাবর, তাহলে চিন্তা করে দেখো, গাড়িটা যদি এই বরাবর উপরে ওঠে তার মানে ও কিন্তু একাই 100। এই প্রযুক্ত বল অবশ্যই কি এইটা কি করতেছে, মানে বিষয়টা কি জানো? এ হচ্ছে তোমাদের লাইফের সেই মানুষটা যে সবসময় তোমাকে টেনে হেসে নিচে নামানোর চেষ্টা করে। তোমাদের লাইফের সেই বিরক্তিকর বা তোমার সেই মানুষটাই যে সবসময় চায় তোমাকে হিউমিনেট করে, যে তোমাকে ইনসাল্ট করে অলওয়েজ, যে তোমাকে চায় সবসময় টেনে হেসে নিচে নামানোর জন্য, যে তোমাকে হিংসা করে, সেইটা বুঝতে পারছো? ও আর ও দুজনেই, ওদের কাজ হয়েছে প্রযুক্ত বলকে বাধা দেয়া। মানে ওদের সামনে যে গাড়িটার সামনে এই বস্তুটা সামনে উপর দিকে ওঠার চেষ্টা করতে, সিঁড়ি বেয়ে এসে উপরে উঠবে, কিন্তু ও কি করবে? তারা টেনে নিচে নামাচ্ছে, মানে ওর কাজ হয়েছে কি আমরা টেনে নিচে নামানো চায়। তাহলে ও কোন দিকে ক্রিয়াশীল? ও কিন্তু এদিকে। ও কোন দিকে ক্রিয়াশীল? এদিকে। তাহলে চিন্তা করে দেখো, ভেক্টর রাশির সূত্র অনুসারে এটা কিন্তু পরস্পর বিপরীতমুখী, তার মানে x অক্ষ বরাবর যেগুলো একই অভিমুখে তাদের যোগফলটা হবে বিপরীত অভিমুখের সমান। মানে হচ্ছে 10টা বল যদি এই বরাবর ক্রিয়া করে আর একটা বল যদি ওই বরাবর ক্রিয়া করে, তাহলে বুঝবা এই 10টা এইখানের বলে কি হইতে হবে? অবশ্যই কি হবে? বড় কোনটা হবে? অবশ্যই এই দিকেরটা বড় হবে, কারণ ওই দিকের সমষ্টি এগুলো হবে এটার সমান। তো মাথায় রাখবা যে এই বলটা কি হবে, যেহেতু উঠতেছে, গাড়ি নিয়ে উঠতেছে, উঠার কারণে কি হবে? এটা হবে বেশি, এটা হবে কি বেশি। এখন একটা শর্ত আছে, বলছে এমভর একটা বস্তুকে এফ বল প্রয়োগ করে উপর দিকে তুললে, এখন কিভাবে তুমি তুলবা? এইখানে একটা কন্ডিশন লিখে রাখবা, সমবেগে উপর তুললে। কি বেগে? সমবেগে। এই হচ্ছে মেইন কন্ডিশন, যে কিভাবে তুলবা। তোমার প্রশ্ন দেয় যে ত্বরণ নিয়ে উঠতে পারে, আবার সমবেগে উঠতে পারে, ত্বরণ নিয়ে উঠতে পারে, সমবেগে উঠতে পারে। আচ্ছা, সমবেগ কখন হয়? তো একটা জিনিস এটা মনে রাখবা, সমবেগের রিজনটা কি? সমবেগের দেখো, সমবেগ শর্তটা কি বলছে? শর্ত হচ্ছে কি সমবেগ। অর্থাৎ সমবেগ হলে কি হয়? নিটবল। সমবেগ হচ্ছে নিটবল কি হয়? নিটবলটা হয়ে যায় শূন্য। সমবেগ মানে হচ্ছে নিটবলটা শূন্য হয়ে যায়। তো নিটবল যদি শূন্য হয়ে যায়, এর মানে কি? এই বরাবর যে বল ক্রিয়া করতেছে আর এই বরাবর যে বল ক্রিয়া করতেছে, দুইটা বল সমান হয়ে যাবে। কি হবে? এই বরাবর যে বল ক্রিয়া করছে এবং এই বরাবর যে ক্রিয়া করছে, দুইটা বল সমান হবে। সমান হলে এখানে তোমার ত্বরণ শূন্য করা সম্ভব। সমান হলে এখানে নিট বলটা শূন্য। নিট মানে কি? লব্ধিটা। নিট মানে হচ্ছে এখানে লব্ধি বলটা শূন্য করা সম্ভব। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি? তাহলে এখানে আমি কি লিখবো? এই যেখানে লিখতে হতে পাই কি f ইকুয়াল টু হচ্ছে হতে পাই কি আমরা f ইকুয়াল টু হচ্ছে mg cos থিটা mg sin থিটা প্লাস হচ্ছে কি লিখবো? আমি লিখবো হচ্ছে f কে। বুঝতে পেরেছো কি লিখছি? যে f মানে হচ্ছে এই বল হবে কি এই দুইটা বলের সমান, কারণ ওরা দুজনে টেনে নিচে নামাচ্ছে আর ও কি ওর বল ওই বলটা আবার ওই দিকে ক্রিয়া করতেছে। সো যদিও দুইটা বল সমান হয়েছে, সমান হলে কি হবে? একটা সমবেগ নিয়ে সেটা উপরের দিকে উঠবে, হয় নিচে নামবে নয়তো উপরে। কিন্তু আমি কন্ডিশন দিয়েছি কি যে এটা সমবেগে উপরের দিকে উঠছে। কোন দিকে উঠছে? সমবেগে উপরের দিকে উঠছে। আমি টার্গেট রাখবো কোথায় উঠছে কোথায় নামছে, কিভাবে নামছে, সমবেগে নাকি ত্বরণ নিয়ে নামছে। এই দুইটা বিষয়, এক হচ্ছে
ত্বরণ নাকি বেগ নিয়ে নামছে, মানে ত্বরণ বা বেগ নিয়ে উঠছে কিনা। হয় বেগ নিয়ে উঠতেছে নয়তো ত্বরণ নিয়ে উঠবে, হয় বেগ নিয়ে নামবে নয়তো ত্বরণ নিয়ে নামবে, এই দুইটা বিষয় মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা যদি এটা হয়, চিন্তা করে দেখো, যদি এটা হয় তাহলে কি হবে আমাদের, তাহলে এইখান থেকে আমি এটা মুছে দিচ্ছি, সমবেগের শর্তটা এটা আলাদা করে লিখে রাখবা। তাহলে এইখান থেকে দেখো, তাহলে লিখতে পারবো হচ্ছে mg sin থিটা প্লাস হচ্ছে কি লিখবো, এটা সমান কি জানো তুমি, এটা সমান কিন্তু কিছুক্ষণ আগে লিখছিলাম মিউ কে আর, লিখতে পারো কি মিউ কে আর। আচ্ছা এটা তো 1 নং তাই না এইটা, সুতরাং f ইকুয়াল টু হচ্ছে কত পাচ্ছে, mg sin থিটা প্লাস হচ্ছে মিউ কে, আর এটার মান তো জানো, এটা কত জানি, mg cos থিটা, কি লিখতে পারি mg cos থিটা। তাহলে তুমি যেটা করতে পারো, সুতরাং f এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে mg কমন নিতে পারো, তো mg কমন নিলে পাচ্ছ sin থিটা প্লাস হচ্ছে মিউ কে cos থিটা, sin থিটা প্লাস হচ্ছে মিউ কে cos থিটা, এই হচ্ছে তোমার রেজাল্টটা। তাহলে এই হচ্ছে তোমার এটা, মানে আমরা কি কি বের করলাম, মূলত এখানে আমার টার্গেট কে জানো, দুইটা বের করা, প্রতিক্রিয়া বলের মান কত আর প্রযুক্ত বল, কি পরিমাণ বল তুমি প্রয়োগ করছো, দুইটা বের করব, প্রতিক্রিয়া বল প্রযুক্ত বল, প্রতিক্রিয়া বল আর কি বের করব, প্রযুক্ত বল। এইটুকু ক্লিয়ার হতে পেরেছো, শেষ বলছি, এটা একটা সিম্পল বিষয়। কি বলছি, ভেক্টর রাশিতে তুমি চিন্তা করো, ভেক্টর রাশিতে এটা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে। আমি এটাকে একদম লিখে দিচ্ছি, পরেরগুলো আরো শর্ট করব। দেখো ভেক্টর রাশিতে কি, ধরো যে এরকম আছে, একই অক্ষ বরাবর, এইদিকে দুইটা ভেক্টর আছে আর এদিকে একটা ভেক্টর আছে, এদিকে ধরো কি এ আর এদিকে কি আছে, দুইটা আছে বি, ধরো এটা বি আর এটা সি। দেখো চিন্তা করে দেখো, একই বরাবর পরস্পর সমান্তরালে আছে, তাহলে এই বরাবর যে ভেক্টরটা আছে এ, তাহলে এই বরাবর কি আছে, দুই না, এই দুইটার সমান হবে, এই দুইটার সমান হবে হচ্ছে এটা, বুঝতে পারছো। মানে হচ্ছে যতগুলো ধরো যে এইদিকে দুইটা ভেক্টর আছে, এদিকে দুইটা ভেক্টর, তার মানে হচ্ছে ধরো যে এটা এ এটা হচ্ছে বি, যেহেতু সেম ডিরেকশনে আছে তাহলে ধরো যে এ প্লাস বি সমান হচ্ছে 0, কারণ কি আর তো নাই, আছে এই পাশে, বিপরীত দিকে তো নাই কিছু, বিপরীত দিকে না থাকলে কি লব্ধিটা শূন্য হয়ে যাবে, বুঝতে পেরেছো। এইভাবে আছে, তাহলে এখানে দেখো এই যে এম জে সাইন থিটা আর এফ কে দুইটা কিন্তু এই বরাবর আছে, এম জে সাইন থিটা আর এফ কে করতে দুজন মিলে এদিকে টানতেছে, একটু কমন সেন্স কাজ খাটাও, একটু কমন সেন্স, মানে হচ্ছে নিজে একটু নিজের মতো করে বুঝার চেষ্টা করো, একজন আর একজন দুজন মিলে টানতেছে আর ওইদিকে একজন টানতেছে, তাহলে কি হচ্ছে, লব্ধি শূন্য হয়ে গেছে। কেন শূন্য হয়েছে, কারণ ওই যে শর্ত দিয়েছে সমবেগ, সমবেগ কি বল থাকে, যদি বল থাকে তাহলে তার সমবেগ থাকবে না, তাহলে ত্বরণ সৃষ্টি হবে, তাহলে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তাহলে কি হবে বিষয়টা, যে এই দিকে যে বলটা আছে এই বল আর এই দিকে দুইটা বল আছে নিচের দিকে টানতেছে, আর এই বল কি উপর দিকে টানতেছে, দুই দিকের বলগুলো যখন কি লব্ধি শূন্য হয়ে যাবে তখনই সমবেগ থাকবে, অন্যথায় সমবেগ থাকবে না, বুঝতে পারছো। তোমরা অহেতুক স্টিকার দিও না, অহেতুক স্টিকার দিও না। এই জন্যই আরেকটা বিষয় হচ্ছে এফ কে কোথা থেকে আসলো, তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, কিছুক্ষণ প্রথমে না লিখে দিয়েছে, তোমাদের দুইটা সূত্র লিখে দিয়েছে, একটা বলছিলাম হচ্ছে যে এফ কে সমান কি লিখে দিয়েছিলাম, আমি তো প্রথমেই লিখছি এখানে যে এই যে মিউ কেটা মানে কত ছিল, এটা ছিল হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ কে ডিভাইডেড বাই কি ছিল আর, সূত্র এটা তোমরা 9 এর সূত্র, এগুলো নবম দশম শ্রেণীর বলের চ্যাপ্টার এটা ছিল, যারা পড়ো নাই তারা তো এই যে ফাঁকে দেওয়ার লক্ষণ, চিন্তা করে দেখো যে তোমরা বই পড়ো নাই, তার মানে নবম দশম শ্রেণীর বলের চ্যাপ্টার 3য় অধ্যায়ে ছিল এরকম। তো মিউএসটা কি হবে, এরকম ভাবে মিউএস সমান, এই যে মিউএস, এই মিউএস সমান হচ্ছে তোমার এফ এস বাই আর ছিল, তাহলে এইটাকে লেখা যায় যে এটাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ এটাকে লেখা যায় কি তোমার এফ কে ইজ ইকুয়াল টু লেখা যায় তোমার মিউ কে আর লেখা যায়, বুঝতে পারছো, এটাকে লেখা যায় মিউ কে আর লেখা যায়, আর এই যে এটাকে লেখা যায়, এটা কি লেখা যায়, এখানে এফএস, এটা হচ্ছে এফএস, আর এফএস সমান লেখা যায় মিউএস আর, এই তো এইখান থেকে দেন আমি এখানে জাস্ট আর এর মানটা বসাইছি, যে আর এর মানটা বসাই দিলাম। আচ্ছা এবার দেখো, সো এটা গেল 1, রিজন 1, তো আমাদের এটা গেল কি 1 গেছে, এখন হচ্ছে 2, এখন হচ্ছে কি দেখো, এফ বল প্রয়োগ করে নিচে নামালে সমবেগে, দেখো সমবেগে নিচে নামালে কি হচ্ছে, প্রয়োগ করে সমবেগে নিচে নামলে, সমবেগে নিচে নামলে, এখন হচ্ছে নিচে নামলে, দেখো তো যদি নিচে নামে তাহলে চিন্তা করে দেখো একই বস্তু এখন নিচে নামবে, যদি নিচে নামে তার মানে কি গতির দিকে, এদিকে গতির দিক কোন দিকে আসছে, এ হচ্ছে গতির দিক, চিন্তা করো এটা হচ্ছে গতির দিক, আগে বস্তু উপর দিকে উঠছিল এবার বস্তু নিচে নামছে, তাহলে চিন্তা করে দেখো যদি নিচে নামে তাহলে বস্তুর গতি কোন দিকে, এদিকে, তাহলে ঘর্ষণ বল কোথায় যাবে, বস্তুর গতি যেদিকে ঘর্ষণ বল তার বিপরীতে কি যাবে, দেখো যেহেতু এখন বস্তু কি বলছে যে এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করে সমবেগে নিচে নামালে,
মানে তুমি বল প্রয়োগ করছো উপরে, এইখানেই বল প্রয়োগ করছে কিন্তু বস্তুটা কি করছে, নিচে নামছে। বল প্রয়োগ করছে কিন্তু বস্তুটা নিচে নামছে। যদি বস্তুটা নিচে নামে, বস্তু তুমি বল প্রয়োগ করছো ওইদিকে কিন্তু বস্তু কি করতেছে, নিচে নামতেছে সাপোজ, তাহলে গতি কোন দিকে আছে এখন, গতি হচ্ছে এই বরাবর, গতি হচ্ছে কি এই বরাবর। এখন কিন্তু ঘর্ষণ বল এখানে নাই, যেহেতু গতি এদিকে, তাহলে গতির বিপরীতে যাবে হচ্ছে ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বলের ধর্মটাই হচ্ছে গতির বিপরীতে কাজ করা। আচ্ছা, তাহলে আগের মতো সবকিছু সেটআপ আছে আমার। এই বরাবর যা ছিল mg cos থিটা সেম রয়ে গেছে, এটা আর প্রতিক্রিয়া বল w সমান mg, আর এখানে mg sin থিটা হচ্ছে কি উলম্ব উপাংশ, ওজনের উলম্ব উপাংশ হচ্ছে এটা, ওজনের অনুভূমিক উপাংশ, আনত কোণ ঘর্ষণ বল, গতি ও ঘর্ষণ বল, কারণ গতি আছে, এটা হচ্ছে প্রযুক্ত বল। এবার আগের মতো করে এটা কি জানি আমরা, এই অক্ষগুলি কি x অক্ষ, আর এটা কি জানি আমরা y অক্ষ। তো আগের মতো করে কি, কারণ এই যে দেখো প্রতিক্রিয়া বল আর এটা কি পরস্পর সমান এবং বিপরীতমুখী, y অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাহলে y অক্ষ বরাবর কি লিখতে পারি, y অক্ষ বরাবর কি লিখবো আমরা এখানে, y অক্ষ বরাবর যারা সমান আছে তারটা লিখো, y অক্ষ বরাবর লিখতে পারি r হচ্ছে mg cos থিটা, y অক্ষ থেকে পাই এটা প্রতিক্রিয়া বল, তাই না? কেন সমান, কেন সমান হবে সেটা বলো। কারণ হচ্ছে তুমি একটু দেখো যে r মাইনাস mg cos থিটা সমান কত হয়ে যাবে, লিড বল শূন্য হয়ে যাবে, এই বুঝতে পেরেছো, আর মাইনাস এটা শূন্য হবে। কেন শূন্য, কারণ দেখো যদি এরা দুজন সমান না হয়, হয় বস্তুর নিচের দিকে রাস্তা বের করে ভেতরে ঢুকে যাবে, নয়তো রাস্তার উপরে উঠতে শুরু করবে। তো গাড়ি তো আর রাস্তার মধ্যে ওড়ে না, তার মানে কি এই বল আর এই বল সমান আছে বিধায় উড়ে না। যদি সমান না থাকতো, যে কোনো একটা বেশি বা যে কোনো একটা কম হতো, তাহলে কিন্তু একটা ঘটনা উল্টাভাবে করতো। তাহলে আমরা কি লিখতে পারি, আর মাইনাস mg cos থিটা। আচ্ছা, তো এটা লিখলাম, তো এইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাচ্ছে কত, বুঝতেই পারছো। আচ্ছা, এটাকে ওই পাশে নিয়ে প্লাস হয়ে যাবে, মানে এটা আসবে আলটিমেটলি। এবার চিন্তা করো y অক্ষ বরাবর কি, x অক্ষ বরাবর, এবার কি লিখতে পারি আমরা, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর কয়টা বল আছে চিন্তা করে দেখো, x অক্ষ বরাবর কয়টা বল আছে আমার, 1 2 3, তিনটা বল আছে, চিন্তা করে দেখো। mg sin থিটা, তাহলে কি আছে, mg sin থিটা কিন্তু f এর চেয়ে বড়, আনে তো নিচে নামতো না, এখানে অবশ্যই কিন্তু mg sin থিটা ইজ গ্রেটার দেন f। যদি f এর চেয়ে বড় না হইতো তাহলে কি নিচে নামতে পারতো না, অবশ্যই এটা বড় হইতে হবে। তার মানে ও এখন দেখো তুমি বল প্রয়োগ করছো এখানে, ঘর্ষণ বল কোথায় এখানে, কিন্তু ও এখন একাই 100, ও কি করছে নিচের দিকে টেনে নামাচ্ছে। তো নিচের দিকে যদি ও টানে, আর এদিকে বল প্রয়োগ করছে কোথায় f, আর এখানে ঘর্ষণ বল কাজ করছে f কে, কারণ গতি যেহেতু এদিকে ঘর্ষণ বল থাকবে ওইদিকে, তাহলে এই দুইটা বল একদিকে আছে, এই দুইটা বল একদিকে, তার মানে কি বোঝাচ্ছ, এই বলটা হবে কি এই দুইটা সমান, আর নয়তো দেখো সমবেগ থাকবে না। সমবেগের শর্ত অনুযায়ী চিন্তা করে দেখো, সমবেগের শর্ত অনুযায়ী কি হবে, সমবেগের শর্ত অনুযায়ী কি হবে, নিট বল শূন্য হবে, নিট বল কি হবে শূন্য, নিট বল শূন্য হবে। কারণ প্রযুক্ত বলের মান শূন্য না হলে বা লব্ধি বলের মান শূন্য ছাড়া কখনো সমবেগ হওয়া সম্ভব না। তাহলে আমি কি লিখতে পারি, যদি ওই অক্ষ বরাবর দেখো, তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি mg sin থিটা। দেখো যেহেতু ত্বরণ না থাকে, আচ্ছা একটা বিষয়, সমবেগ নাই মানে কি, সমবেগ নাই মানে কার্যকর বল নাই, সমবেগ মানে কার্যকর বল কি নেই, কার্যকর বল নাই, আর কার্যকর বল না থাকলে কি ত্বরণও শূন্য, তাহলে নিট বল কত শূন্য। তাহলে চিন্তা করে দেখো, তাহলে কয়টা বল আছে, সবগুলো বল মিলে যোগফলেই তো নিট বল, তাই না? তাহলে নিট বল কয়টা আছে চিন্তা করে দেখো তো, তাহলে হিসাব করে দেখো, মাইনাস f কে এখানে আছে কত, mg sin থিটা মাইনাস f মাইনাস f কে সমান কত শূন্য, এই যে নিট বল শূন্য। এখন বলতে পারে কেন, কিভাবে হয়েছে দেখো, এই যে সবগুলো যোগ করতেছি, সবগুলো যোগ করলে f কোন দিকে আছে, f তোমার ওইদিকে ক্রিয়া উপর দিকে, কারণ a আর ও তো একদিকে না, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, প্লাস মাইনাস f কে দিয়েছি, কেন f কে দিয়েছি, কারণ ও তো একই দিকে ক্রিয়া করতেছে, তাই না? ওরা কি করতেছে একই দিকে। তাহলে চিন্তা করে দেখো, ও আর ও কিন্তু একই দিকে আছে, নিট বল কত শূন্য, নিট বল কত, নিট মানে কি যোগফল শূন্য হবে, এই বল তিনটা যোগফল কত আসছে শূন্য। আমি বলতে পারো যে ভাইয়া এখানে মাইনাস কেন দিয়েছেন, কারণ হচ্ছে এই বল এই দিকে আর এই দুইটা বল কি উল্টো দিকে আছে, তো এটাকে যদি প্লাস ধরো তাহলে এই দুইটাকে ধরতে হবে মাইনাস, এই দুইটাকে প্লাস ধরলে এটাকে ধরতে হবে মাইনাস। কথা ক্লিয়ার? তুমি যদি এই দুইটাকে প্লাস ধরো তাহলে এইটা হয়ে যাবে মাইনাস, আর এইটাকে প্লাস ধরলে এটা হয়ে যাবে মাইনাস। আর নিট বল কত, নিট মানে কি সবগুলোর সমষ্টি কত আসছে শূন্য। এবার বসাও, তোমার দরকার কি f বের করা, তাহলে আমার কি বের করতে পারি, তাহলে মাইনাস f সমান লিখতে পারি mg sin থিটা
মাইনাস এমজি সাইন থিটা প্লাস হচ্ছে এফ কে। কিভাবে বলছি বলতো, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তো আলটিমেট আমি যেটা লিখতে পারি, সুতরাং এফ সমান লিখতে পারি হচ্ছে, এফ সমান লিখতে পারি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে, মাইনাস হচ্ছে কি এফ কে। তো সুতরাং এফ সমান লিখতে পারি এমজি সাইন থিটা মাইনাস এফ কে মানে কত, এফ কে মানে হচ্ছে মিউ কে আর, এফ কে মানে কি মিউ কে আর, আর আমরা জানি এমজি সাইন থিটা মাইনাস এফ কে আর মানে কত বলতো, মিউ তো জানো, মিউ মিউ, আচ্ছা তো মিউ এখানে আছে, আর আর এর মান কত জানি এমজি সাইন থিটা কস থিটা, এমজি কস থিটা। তো আলটিমেটলি এখানে পাচ্ছ বা, আচ্ছা বা দিতে পারো এখানে। তো সুতরাং এফ এর মান প্রযুক্ত বল পাচ্ছ কত, প্রযুক্ত বলের মান পাচ্ছ এম যদি কমন নাও তাহলে পাচ্ছ তুমি সাইন থিটা মাইনাস হচ্ছে মিউ কে মাইনাস কত, ও আচ্ছা এখানে কিন্তু এই যে ইউ কে কস থিটা, মিউ কে কস থিটা, এইটাই। তাহলে এই হচ্ছে তোমার প্রযুক্ত বল, এই হচ্ছে তোমার প্রযুক্ত বল, আর এই হচ্ছে তোমার কি বল, এটা প্রতিক্রিয়া বল। তো এই প্রতিক্রিয়া বল আর হচ্ছে কি প্রযুক্ত বল। তোমাকে যদি বলে ঘর্ষণ বলটা বের করতে, তাহলে কি করবা, ঘর্ষণ বল বের করাটা ইজি, কারণ ঘর্ষণ বল মানে কি, যে এফ কে সমান কত, ঘর্ষণ বল কোনটা, এই যে ঘর্ষণ বল এফ কে, এই এফ কে সমান হচ্ছে মিউ আর, মিউ আর মানে কি, এই আর মানে কিন্তু তুমি জানো যে আর মানে কি, এখানে এটা তো কে, কে এখানে বসায় দিলে আর এর মানটা বসায় দিলে এটা তো জানোই এমজি, এফ কে যদি বের করে এমজি কস থিটা, এমজি কস থিটা, থিটার মান দেওয়া থাকলে, বস্তু বর দেওয়া থাকলে এফ কেটা বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে এফ কেটা, এখানে কিন্তু এফ কে এর মানটা এটা, ঠিক আছে। যদি না বুঝে থাকো যে দেখো এফ কে মানে কি, এফ কে মানে হচ্ছে মিউ কে আর, মিউ কে আর, কিন্তু আর সমান জানি কি এমজি কস থিটা, তাহলে এখানে তুমি চাইলে বলতে পারো এই যে এভাবে লিখে দেবে, তাহলে এফ কে সমান হয়ে যাবে, সুতরাং সুতরাং এফ কে হয়ে যাবে কি মিউ কে এমজি কস থিটা। এটা কিন্তু একটা সূত্র লিখে রাখতে পারো। ক্লিয়ার, এটা ক্লিয়ার হতে পেরেছো? দেখো ইজি, কিন্তু বিষয়টা একবার বুঝলে হয়। আমি এই লাইনগুলো না বললে ডিরেক্ট লিখতে পারতাম, কি লিখতাম জানো, যেহেতু এই বলগুলো এদিকে ক্রিয়াশীল আর ওইগুলো ওইদিকে ক্রিয়াশীল, তার মানে এই দুইটা, এইটা সমান হচ্ছে এই দুইটা যোগফল, তাহলে এইটা সমান কি হবে এই দুইটা যোগফল, বা এই দুইটা সমান কি হবে এর সমান। তাহলে তো দুইটার যোগফল যদি সমান হয় মানে হচ্ছে এই পাশ ওই পাশ শূন্য হলে বিয়োগফল কত, শূন্য। দুই পাশ যখন শূন্য সমান হবে তখন বিয়োগফল কত আসে, শূন্য আছে। তাহলে আমি লিখতে পারতাম এফ প্লাস এফ কে সমান হচ্ছে এমজি সাইন থিটা, এটা ডিরেক্ট লেখা যেত, লেখা যেত হচ্ছে এফ প্লাস এফ কে সমান হচ্ছে এমজি সাইন থিটা, দেন জাস্ট আমি এফ এর মানটা বের করে নিতাম এখান থেকে। এটা মুছলাম, এটা মুছে দিলাম। এবার দেখো ত্বরণ নিয়ে উঠলে, এটা গেল, এখন লব্ধি যদি থাকে, এবার হচ্ছে যদি তোমার লব্ধি থাকে, এবার চিন্তা করো, এবার ধরো যে তোমার লব্ধি আছে, তাহলে এখন ত্বরণ নিয়ে দেখো কি বলছে, প্রয়োগ করে দেখো, এখন বলছে তো যদি এমন হয় যে দেখো 3 নাম্বার, তো বস্তু তো একটাই আছে। এবার দেখো সমতরণে উপরে উঠলে, সমতরণে কি হবে উপরে উঠলে, সমতরণে উপরে উঠলে, সমতরণ উপরে উঠলে কি হবে, মানে এম্বরের যে একটা বস্তু আছে ওই আগেরটাই উদ্দীপক, এম্বরের একটা বস্তু যদি এখন সমতরণে উপরের দিকে উঠে, ত্বরণে উপরে উঠে, তার মানে ত্বরণ কোন দিকে আছে, এদিকে আছে, উপর দিকে উঠছে। তো ত্বরণ যেদিকে আছে গতি সেদিকে আছে না, ত্বরণ আর গতি কি গতির দিকে, তাহলে কি বুঝবো এখানে যে গতি ও ত্বরণের দিক, আচ্ছা গতি ও ত্বরণের দিকই আছে, ত্বরণের দিক একই, গতি ও ত্বরণের দিক একই, এ হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় মনে রাখবা যে ত্বরণ থাকলে কার্যকর বল, ত্বরণ থাকলে লব্ধি বল অশূন্য, লব্ধি বলটা কি হয়ে যাবে অশূন্য থাকবে, লব্ধি বল অশূন্য। এর মানে আগে যে লব্ধি বল শূন্য ছিল, নেট বল যে আগে শূন্য ছিল, এখন কিন্তু আর নেট বলটা শূন্য থাকবে না। তবে গতি যেহেতু এদিকে, ত্বরণ যেদিকে, বস্তুর গতিও সেদিকে, তাহলে ঘর্ষণ বল কি এখানে থাকবে, এখন কিন্তু আর ঘর্ষণ বলটা এখানে দিতে পারবে না, ঘর্ষণ বল কোথায় আসবে এইদিকে আসবে, ঘর্ষণ বল কোথায় আসবে এইদিকে। আর এখানে কি আছে এমজি সাইন থিটা, কি আছে এখানে এমজি সাইন থিটা, আগের মতোই জাস্ট হচ্ছে উপরে উঠছে। এর দ্বারা কি বোঝাচ্ছে উপরে উঠতেছে, উপরে উঠলে এর দ্বারা বোঝাচ্ছে উপরে, অভিমুখ কোন দিকে উপর দিকে উঠছে। তার মানে এখন চিন্তা করে দেখো, এখন ত্বরণ আছে, তাহলে এক্স, এবার কি বলো তো, তাহলে ওয়াই অক্ষ বরাবর আগের মতো কি লিখতে পারি, ওয়াই অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল কত আছে, যেহেতু সমান, এ দুটি কি হবে সমান হবে, তো আর এর মান কত হয়ে যাবে এমজি কস থিটা। কেন হবে, কারণ হচ্ছে দেখো এখন বলতে পারো লব্ধি হিসেবে যদি চিন্তা করো, নিট বল শূন্য, এরা কি উপরে উঠে, উপরে উঠে না নিচে নামে না,
কারণ বেগ নাই, কোনো বেগ নাই, ত্বরণও নাই। বেগ নাই মানে কি ত্বরণ নেই, আর ত্বরণ নাই মানে কি কার্যকর বল বা নিট বলও শূন্য হয়ে গেছে। নিট বল শূন্য, তার মানে এইটার এটা যোগফলটা শূন্য হওয়ার কথা। তো যোগফল তো হয় না, পরস্পর বিপরীতমুখী। তো বিপরীতমুখী থাকা মানে কি? বিপরীতমুখী থাকা মানে হচ্ছে বিয়োগ করতে হবে। বিপরীতমুখী থাকা মানে হচ্ছে বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে দেখো বিয়োগ, বিয়োগ করলাম, বিয়োগ করলে কি একটা রেজাল্ট থাকবে। বিয়োগ করার পর কি থাকবে? একটা, এই যে cos থিটা করলাম, করার পরে কি হয় এখানে যদি এখন কি চিন্তা করো, উপরে ওঠে না, নিচেও নামে না, এটা তো এই বরাবর ওঠে না, তাই না? ব্রিজের উপর থেকে যখন ব্রিজের উপরে ওঠে তখন কি ব্রিজের উপরে উঠতে থাকে, এটা ওড়ে না। আর ব্রিজ ব্যাক করে কি নিচের দিকে যেতে থাকে, সেটাও যায় না। তাহলে এইটা আর এটা কি আসলে কোন গতি সৃষ্টি করে না, এই দুইটা গতির মধ্যে কোনো সহায়তা করে না। ওর কাজ হচ্ছে নিচের দিকে টানা, ওর কাজ হচ্ছে উপর দিকে টানা। তার মানে ওদের এখানে ভূমিকা কত? জিরো লেভেলের। তো জিরো লেভেল মানে কত? নিট বল কত? শূন্য। নিট বলটা কত আসে এদের? শূন্য। সুতরাং আর এর মান কত আসে? তাহলে mg cos থিটা। এই জন্য আমি লিখছি এখানে, এইভাবে লিখে ফেলছি, বুঝছো? এই আর এর মান এইটা লিখছি, ওকে। আচ্ছা, সুতরাং ঘর্ষণ বল, সুতরাং ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল হবে, গতি ঘর্ষণ বল হবে Fk হচ্ছে μk r। সুতরাং Fk হবে কত হবে? μk ইনটু হচ্ছে mg cos থিটা, mg cos থিটা। তাহলে এই হচ্ছে আমার ঘর্ষণ বল, আর এই হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। এই হচ্ছে আমার ঘর্ষণ, তাহলে এই হচ্ছে প্রতিক্রিয়া বল, আর হচ্ছে ঘর্ষণ বল। কিভাবে আসলে তো বুঝছো এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা x অক্ষ বরাবর। দেখো x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর কি আছে দেখো। x অক্ষ বরাবর লব্ধি বল শূন্য, লব্ধি বল থাকবে। এবার ত্বরণ আছে, ত্বরণ যেদিকে থাকবে চিন্তা করবা যে যেদিকে ত্বরণ আছে সেদিকে নিট বল থাকবে, যেদিকে ত্বরণ আছে সেদিকে কি থাকবে? নিট বল থাকবে। তো নিট বল কোন দিকে আছে? এই দিকে আছে। কেন? কারণ নিট বল যেখানে যেদিকে ত্বরণ আছে সেদিকে নিট বল থাকবে। ত্বরণ এবং নিট বল একই দিকে। আবার বলছি, দেখো ত্বরণ, ত্বরণ ও নিট বল, নিট বল সমমুখী। নিট বল কি হবে? সমমুখী। তো ত্বরণ এবং নিট বল সমমুখী মানে একই দিকে ক্রিয়াশীল। যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধিটা এখন থাকবে, ত্বরণ থাকে। এবং নিট বল কি? দেখো এখন কিন্তু x অক্ষ বরাবর লব্ধি বল, লব্ধি বল বা নিট বল, লব্ধি বা নিট বল কত হবে? অশূন্য। নিট বলটা কি হবে? অশূন্য, কারণ শূন্য হতে পারবে না। যদি নিট বল শূন্য হয়ে যায় তাহলে তো হইতেছে না। নিট বল যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হবে না। যেহেতু ত্বরণ আছে, যেহেতু ত্বরণ আছে তার মানে নিট বল শূন্য হতে পারবে না। তো নিট মানে কি? টোটাল বলটা। তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমি কি টোটাল, এই নিট বলের নাম কি? কার্যকর বল। নিট বলের নাম কি? কার্যকর বল। নিট বল মানে কি? কার্যকর বল। তার মানে এটাকে আমরা FE দিয়ে প্রকাশ করতাম, ইফেক্টিভ ফোর্স। কি প্রকাশ করতাম? ইফেক্টিভ ফোর্স। তাহলে এবার চিন্তা করো, তাহলে আমার এইদিকে কিন্তু একটা বল আছে, এবার আবার একটা বল আছে। তাহলে চিন্তা করে দেখো, নিট বল তার মানে আমার এই দুইটা বল এদিকে আছে, আর এই বলটা কোন দিকে? ওই দিকে আছে। তাহলে ওই দিকের বল আর এদিকের বল কিন্তু ডিফারেন্ট, তাই না? তাহলে টোটাল বল কোন দিকে বেশি? বেশি কোন দিকে আছে? এদিকে বেশি আছে, বেশি আছে আমার এদিকে। যদি এদিকে বেশি থাকে, আমি আবার বলছি কোন দিকে বেশি আছে? যেহেতু গাড়িটা উপর দিকেই উঠছে তাহলে আমার কিন্তু এই বলটা বেশি, এদিকের বলটা বেশি থাকতে হবে। তো যদি বেশি থাকে তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমি লিখতে পারি এরকম ভাবে যে F মাইনাস mg sin থিটা, টোটাল দেখো mg sin থিটা মাইনাস FK, মাইনাস FK সমান কি লিখবো আমি? FE মানে কি? কার্যকর বল। FE মানে কি? কার্যকর বল বা ত্বরণ সৃষ্টিকারী বল। এটা কি? ত্বরণ সৃষ্টিকারী বল, ত্বরণ সৃষ্টিকারী। আচ্ছা, ত্বরণ সৃষ্টিকারী, ত্বরণ সৃষ্টিকারী বল। বুঝতে পেরেছো? এই FEটা কি? ইফেক্টিভ ফোর্স। ইফেক্টিভ ফোর্স যেটা ত্বরণ সৃষ্টি করে। তাহলে আমি বের করছি কোনটা? এইটা দেখো, তাহলে বস্তুর ভরটা তুমি জানো, তাহলে এইখান থেকে আমি যেটা করতে পারি, দেখো F হচ্ছে ওই সব ওই পাশে নিয়ে যাও। তো FE লিখলাম এখানে। FE মানে কি? FE প্লাস হচ্ছে দেখো mg প্লাস হচ্ছে কি আমার লাগবে এখানে, দেখো তো mg প্লাস হচ্ছে FK, FK। আচ্ছা, তো এখানে mg sin থিটা আছে, mg sin থিটা প্লাস হচ্ছে কি? FK। এবার তুমি মান বসাও, এটা হচ্ছে MA প্লাস কি আসবে? mg প্লাস লিখতে পারো তুমি, বা এটাকে এভাবে লিখতে পারো, দেখো সাজিয়ে লিখো mg sin থিটা প্লাস হচ্ছে মিউ এস। এটা সমান তো তুমি জানো, এটা মানে কি? মিউ খে cos থিটা, মিউ খে ইন্টু mg cos থিটা, মিউ খে cos থিটা প্লাস হচ্ছে MA। কেন MA লিখছি? কারণ দেখো এই বস্তুর ভর তো M,
এই বস্তুর ভর আগেই ধরেছি m, তাহলে এই বস্তুর ভর m হলে নিট বল হতো, ওইদিকে ত্বরণ আছে, যদি ত্বরণ থাকতে হয় তার মানে একটা নিট বল আছে, এই নিট বলটা কত হবে Fe বা ma, Fe বা ma, এটাই লিখছে দেখো। এবার তুমি আগের মতো করে যদি লিখো তাহলে লিখতে পারো হচ্ছে mg কমন নিতে পারো, mg কমন নিলে লিখতে পারবে হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে মিউ কে cos থিটা, মিউ কে cos থিটা প্লাস হচ্ছে ma, এই তো এ হচ্ছে তোমার এখন প্রযুক্ত বল। তাহলে চিন্তা করে দেখো, এ হচ্ছে আমার প্রতিক্রিয়া বল, এ হচ্ছে আমার ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল, আর এ হচ্ছে আমার এই প্রযুক্ত বল। এখন দেখো যদি সমত্বরণে, এবার দেখো সমত্বরণে নিচে নামলে, এটা হচ্ছে কেস 4 চতুর্থ টাইপের। এখন গঠনটা করছে কি দেখো, আগে তো উপর উঠতেছিল তাই না, তো বল তুমি উপর দিকে প্রয়োগ করছো কিন্তু এখন কি এদিকে নামতেছে, এখন হচ্ছে ত্বরণটা কোন দিকে, এদিকে। তো চিন্তা করে দেখো ত্বরণ যেদিকে, যেদিকে ত্বরণ থাকে নিট বলটা সেদিকে কাজ করে, ত্বরণ যেদিকে নিট বল কোন দিকে কাজ করে, লব্ধি বলের দিক, লব্ধি বলের দিক আর ত্বরণের দিক একই দিক, লব্ধি বলের দিক আর ত্বরণের দিক একই দিক। তাহলে আমার প্রযুক্ত বল হচ্ছে এটা, আমার প্রতিক্রিয়া বল হচ্ছে এটা, আমার অনুভূমিক ওজনের অনুভূমিক উপাংশ হচ্ছে mg cos থিটা, ওজনের উলম্ব উপাংশ হচ্ছে mg sin থিটা, এবং গতি কোন দিকে, গতির অনুভূমিক, গতি হচ্ছে গতি এদিকে। গতি যেদিকে থাকবে ঘর্ষণ বল তার বিপরীতে ক্রিয়া করবে, ঘর্ষণ বল কি করবে তার বিপরীতে চলে যাবে। তো দেখো তো গতি যেহেতু এদিকে, ঘর্ষণ বল করছে কোথায়, ওইদিকে। মাথায় রাখতে হবে যেদিকেই গতি থাকবে তার উল্টো দিকে চলে যাবে ঘর্ষণ বলটা। আচ্ছা তো এই জিনিসটা দেখো, এবার চিন্তা করে দেখো, তো এইটা যদি আমি চিন্তা করি, এটা যে আমার এখন আগের মতো করে চিন্তা করো, নিট বল কোন দিকে আছে বলো তো, আমার নিট বলটা কোন দিকে আছে, আমাকে সবাই একটু কমেন্টে উত্তর দাও। নিট বল, নিট বল কোন দিকে আছে, নিট বল আচ্ছা কোন দিকে, অপশন 1 নিচে, অপশন 2 উপরের দিকে, কোন দিকে। তো এই কার্যকরী বলটা তোমরা যারা যারা উত্তর দিয়েছো, তো কার্যকরী বল বা লব্ধি বল কি বলে এটাকে আমরা, লব্ধি বল, তো কার্যকরী বল বা লব্ধি বল, ঠিক আছে, বা নিট ফোর্স এটাকে বলি কি আমরা, নিট বলও বলি আমরা, এটাকে নিট বলও বলি, অনেকগুলো নামে দেখা যায় এটাকে। তাহলে ত্বরণ সৃষ্টিকারী বল, লব্ধি বল, নিট বল, কার্যকরী বল, কি বল, কার্যকরী বল। তাহলে এই ত্বরণ যেদিকে আছে, ত্বরণ যেহেতু এখানে নিট বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে ত্বরণ যেদিকে আছে নিট বলটা সেদিকে থাকতে হবে, ত্বরণ যেদিকে সে, ওকে রাইট। তাহলে ঠিক আছে সবার উত্তর হয়েছে। এবার দেখো তাহলে আমরা এবার দেখো এবার ওয়াই অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর আগের মতো করি, ওয়াই অক্ষ বরাবর বরাবর প্রতিক্রিয়া বল আগের মতো করে একদম সিমিলার। তো প্রতিক্রিয়া বল আর সমান কি লিখবো আমি, mg cos থিটা, mg cos থিটা, এই হচ্ছে আমার 1 নং, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল কত হবে আগের মতো, দেখো তো ঘর্ষণ বল F কে ইকুয়াল টু আমরা জানি কি মিউ কে আর, কি জানি আমরা মিউ কে আর। তো ঘর্ষণ বল যেহেতু মিউ কে আর, তাহলে মিউ কে আর মানে কি, মিউ কে ইনটু হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে আমার ঘর্ষণ বলটা বের করলাম। তার মানে দেখো এটা হচ্ছে আমার, এটা কি প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে আমার ঘর্ষণ বল। আচ্ছা তো এরপর দেখো তো x অক্ষ বরাবর, এবার কি আছে আমার x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর যতগুলি বল, দেখো মোট বলের সমস্যা যে যেহেতু ত্বরণ আছে নিট বলের জন্য একটা ত্বরণ থাকবে, তাহলে দেখো যে সবগুলো বল, ক্রিয়ারত সবগুলো বল, ক্রিয়ারত সকল বল, সকল বল সমান কি নিট বল, ক্রিয়ারত সকল বল সমান কি হবে নিট বল, বুঝতে পেরেছো। নিট বা কার্যকর বল, নিট বা কার্যকর বা ত্বরণ সৃষ্টিকারী বল, কার্যকর বা ত্বরণ সৃষ্টিকারী বল, ঠিক আছে। তাহলে ক্রিয়ারত সকল বল কোনগুলি দেখো তো, কয়টা বল আছে এখানে, একটা বল আছে তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এফ কে, দেখো একটা দিলাম কি, তাহলে এই দিকে মাথায় রাখবা এই বলটা কিন্তু নিচের দিকে, ত্বরণ সৃষ্টি হচ্ছে এই বরাবর, তাহলে কি লিখবো আমি mg cos থিটা, অবশ্যই mg sin থিটা বড়, তাহলে mg sin থিটার সময় mg sin থিটা হবে, তারপর কি লিখবো মাইনাস এফ কে, মাইনাস লিখবো কি এফ কে, মাইনাস হচ্ছে এফ কে লিখবো, তো মাইনাস এফ কে সমান কি হবে নিট বলটা, কয়টা বল আছে এই একটা বল, এই x অক্ষ বরাবর, দেখো x অক্ষ বরাবর না, তো x অক্ষ বরাবর সবগুলো বল মানে কি হবে নিট বলের সমান, সবগুলো বল হয়ে যাবে নিট বলের সমান, মানে হচ্ছে এই mg sin থিটা থেকে এই দুইটা বিয়োগ করলে যে অতিরিক্ত বলটা থাকবে এই অতিরিক্ত বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে। কারণ দেখো গাড়িটা যদি এইদিকে নামতে থাকে, তাহলে এই দুইটার চেয়ে অবশ্যই এই দুইটা এটা বড় হবে, এই দুইটা বলের চেয়ে কি হবে এইটা বড় হইতে হবে,
যদি এই বলটা বড় হয় তাহলে বড় বল থেকে এই দুইটা বিয়োগ করে দিলে, বড় বল থেকে দুইটা বিয়োগ করে দিলে অতিরিক্ত কিছু অংশ থেকে যাবে, ওই অতিরিক্ত অংশটাই ত্বরণ সৃষ্টিকারী বল। অতিরিক্ত অংশটা এখানে ত্বরণ সৃষ্টিকারী বল, মানে হচ্ছে নিট বল। তাহলে নিট বলটা কি দিয়ে প্রকাশ করি আমরা? এফই বা এম এ। এফই মানে কি এখানে এম এ হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি, সুতরাং এফ সমান কত হবে দেখো, তাহলে এফ সমান হয়ে যাবে, মনে রাখো, তাহলে ওই পাশে চলে যাবে এম এ মাইনাস এম এ, তাহলে মাইনাস এম জি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে, প্লাস হয়ে যাবে কি এফ কে। এফ কে মানে কত দেখো তো, এফ কে মানে কত লিখবো? সরাসরি লিখতে হচ্ছে মিউ কে এম জি কস থিটা, মিউ কে এম জি কস থিটা। তো এখন যদি লিখি আমি শুধু এফ এর মানটা বের করি, তাহলে এফ হয়ে যাবে তোমার, এফ হয়ে যাবে কি এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। আচ্ছা আরেকটা বিষয় এখানে দেখি, এম জি সাইন থিটা থেকে মাইনাস হবে কি মিউ কে এম জি কস থিটা মাইনাস হচ্ছে এম এ, মাইনাস হচ্ছে এম এ, ঠিক আছে? তাহলে এটাকে তুমি দেখো এখানে যেটা করলাম আমরা, তাহলে এই তো, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বল, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে আমার ঘর্ষণ বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আমরা তিনটা। এখন যদি তুমি ত্বরণ বের করতে চাও, যদি তুমি ত্বরণ বের করতে চাও তাহলে এই বল এইটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে তোমরা চাইলে করতে পারবে। এখান থেকে ত্বরণটা বের করে নেবে, এই যে ত্বরণ, যে গাড়িটা কত ত্বরণ নিচে নামবে, গাড়িটা কত সমত্বরণ নিয়ে নিচে নামবে, সেটা তুমি চাইলে এখান থেকে বের করতে পারবে। ওকে, দেখো 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 তাড়াতাড়ি দেখো, পেজ 4 এ যাই এখন। আচ্ছা, তো আমরা এটা শেষ। তাহলে আমার এফ এর মানটা, এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ হচ্ছে এখানে প্রযুক্ত বল, আমরা আসলে প্রযুক্ত বলটাই বের করছি, আমরা এখানে প্রযুক্ত বলের মানটা বের করছি। তারপর দেখো এফ হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত প্রযুক্ত প্রযুক্ত, তো এটা গেল। এবার দেখো, সো এবার আমরা পরেরটায় আসি। এখন বলছে সমমন্দনে, এবার কি করছে দেখো, সমমন্দনে, সমমন্দনে উপরে নিচে না, সমমন্দন নিচে নামলে কি হবে? এখন সমমন্দনে মানে এখন মন্দন নিয়ে নামবে। তাহলে চিন্তা করে দেখো মন্দন কোথায়, মন্দন, মন্দন গতির বিপরীতে ক্রিয়া করে, গতির গতির বিপরীতে ক্রিয়াশীল, গতির বিপরীতে ক্রিয়া করে, মাথায় রাখবা, মন্দন গতির বিপরীতে ক্রিয়া করে। আচ্ছা, তো গতির বিপরীতে আবার আবার কি ঘর্ষণ বল, আবার কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল গতির গতির বিপরীতে বিপরীতে ক্রিয়া করে। আচ্ছা দেখো, এই দুইটা বিষয় মনে রাখবা, যে মন্দনও গতির বিপরীতে কাজ করে, আবার ঘর্ষণ বল কি করে, গতির বিপরীতে কাজ করে। তাহলে দেখো কি বলছে এখানে, সমমন্দন নিচে নামলে, মন্দনে নিচে নামতেছে মানে হচ্ছে কি, মন্দন গাড়ি নিচে নামতেছে, গাড়ি নামতেছে কোথায়, নিচে, তাহলে মন্দন কোন দিকে আছে, এই দিকে, বুঝতে পেরেছো? কারণ গাড়ি যদি এদিকে নিচে নামে তাহলে মন্দন কোন দিকে আছে, ওইদিকে আছে। আমি আবারও বলছি, তাহলে চিন্তা করে দেখো, গাড়ি যদি নিচে নামে তাহলে মন্দন আছে কোন দিকে, এদিকে। কিন্তু নিট বল কোন দিকে, এখন তো ত্বরণ না, এখন কিন্তু নিট ত্বরণ আর নিট বল কিন্তু এক জিনিস না, মানে হচ্ছে নিট ত্বরণ আর নিট মন্দন কিন্তু কি যেন বলতেছি, মানে নিট বলটা ত্বরণ সৃষ্টিকারী যে বলটা সেটা কিন্তু গতির বিপরীতে কাজ করে, গতির দিকে। আর মন্দন কি করে, এই যে বাধাদানকারী যে বলটা সেটা গতির বিপরীতে কাজ করে। তো মন্দন তো একটা বাধাদানকারী বল, এটা কি করবে, গতির বিপরীতে কাজ করবে। কেন? কারণ ওর কাজে হচ্ছে বাধা দেয়া, যেদিকে গতি তার উল্টা দিকে চলা। তাহলে গাড়ি যদি এদিকে নিচের দিকে নামতে থাকে, গাড়ি যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে এই বল কোন দিকে আছে, ওইদিকে, বল কোন দিকে আছে, ওই দিকে কাজ করতেছে। তাহলে এবার আমরা কি করতে পারি বলতো, তাহলে একবার দেখো এক্স অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল আর সমান কি জানি, এমজি কস থিটা, এটা ঠিক সব সময় একই হচ্ছে। তো ঘর্ষণ বল আমরা জানি সেটা হচ্ছে মিউ কে ইন্টু হচ্ছে এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে এবার নিট বলটা দেখো, এক্স অক্ষ বরাবর নিট বল কত পাবো আমরা, এক্স অক্ষ বরাবর নিট বল কয়টা আছে দেখো, 1 2 3, তাহলে দেখা যাচ্ছে এই দুইটা বল ওইদিকে আর এমজি কাজ করতেছে এদিকে। তাহলে এমজিটা অবশ্যই কি বড় হওয়ার কথা, এমজিটা কি হওয়ার কথা, বড় হওয়ার কথা, রাইট? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, এমজিটা যদি বড় হয় তাহলে কি লিখবো আমরা এখানে। সো এইটা মাথায় রাখবা যে এই যে দেখো গাড়ির এটা কোন দিকে কাজ করতেছে, ওইদিকে। নর্মালি তুমি চিন্তা করে দেখো মন্দন কোন দিকে কাজ করতেছে, ওইদিকে কাজ করতেছে। আমি আবারও বলছি, মন্দন কোন দিকে কাজ করতেছে, ওইদিকে কাজ করতেছে। তো তোমার এই বলটা প্রযুক্ত বল যদি এদিকে দাও, বস্তু গাড়ি নামতেছে নিচের দিকে,
নামতেছি নিচের দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করছে ওইদিকে। তাহলে আমি লিখতে পারি কি এফ এফ লিখতে পারি, প্লাস লিখতে পারি কি এফ কে, প্লাস হচ্ছে কি এফ কে প্লাস এফ কে, আচ্ছা মাইনাস হচ্ছে কি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আচ্ছা এইভাবে না লিখে আমি কিন্তু এইভাবে লিখতে পারতাম। দেখো কেন লিখতে পারি, দেখো কারণ হচ্ছে এটা কোন দিকে নামতেছে, এটা এদিকে নিচের দিকে নামতেছে। তো গাড়ির যদি নিচের দিকে নামে তাহলে এমজি সাইন থিটা বড়, এমজি সাইন থিটা কি বড়, তাই না? এমজি সাইন থিটা দেখে মাইনাস এফ এটা বিক করতে হবে, তারপর কি বিক করতে হবে এফ অফ কে, এফ কেটা এটাও বিক করতে হবে। এটা বিক করলে যেহেতু নিচের দিকে দেখো মন্দন তৈরি হচ্ছে এখানে, এইটা না শুধুমাত্র, আচ্ছা এইটা কোন দিকে আছে, এটা ওদিকে আছে না কিন্তু, আচ্ছা তাহলে দেখো এইটা হয়তো তোমার এখানে মাইনাস এম এ, কারণ এখানে বলতে পারে কেন এটা এম এ দিয়েছি। এখানে একটু কথা আছে, আমি কেন এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়েছি এর আগে কিন্তু তোমার ছিল, এর আগে কিন্তু ছিল গাড়ি যেদিকে নামে এই বলটা সেদিকে ক্রিয়াশীল, গাড়ি যেদিকে নামে সেদিকে ক্রিয়াশীল, এই জন্য তো গাড়ি যেদিকে নামতেছিল যদি সেই দিকেই থাকে, গাড়ি যেদিকে নামে সেদিকে যদি থাকে তাহলে এটা প্লাস, তাহলে এটা প্লাস হবে। এখন তো গাড়ি নিচের দিকে নামতেছে কিন্তু এটা কি করতেছে, এটা উপর দিকে ক্রিয়া করতেছে, কারণ হচ্ছে ও নিচের দিকে কিন্তু ও কোন দিকে আছে, উপর দিকে ক্রিয়া করতেছে, এই জন্য কি দিয়েছে এটা মানে নিট বলটা কি হবে নেগেটিভ দিয়েছি। এটা কিন্তু একটা নিট বল, নেগেটিভ নিট বল আছে এখানে, এই বলটার কারণে কি করবে নিচের দিকে এটা নামতেছে, বাড়ানকারী বল। আচ্ছা তাহলে আমার যদি এখন এফ এর মানটা বের করি তাহলে এফ এর মানটা কি আসবে দেখো তো এফ এর মানটা আমার যেটা আসবে, এফ রেখে দিলাম সবগুলো পাশে নিয়ে যাই, ওইটা হয়ে যাবে কি তাহলে মাইনাস এম এ, আর এটা হয়ে যাবে মাইনাস এম জি সাইন থিটা, এটা লিখলাম। তারপর কি লিখবে মাইনাস এফ, আচ্ছা মাইনাস এফ না প্লাস হচ্ছে কি এফ কে। এখন এখানে তুমি যদি এফ কে এর মানটা বসিয়ে দাও, এফ কে সম্বন্ধে জানি, আচ্ছা এটা লিখি। এখন আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি এফ কেটা আসবে, এটা তো প্লাস হয়ে যাবে তাই না, এফ কে মানে কি এখানে হচ্ছে মিউ কে এম জি কস থিটা, মিউ কে এম জি কস থিটা মাইনাস হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস হচ্ছে এম এ। দেখো তো বুঝছো কিনা, এইটা হচ্ছে আমাদের লব্ধি বল, বুঝছো কি, দেখো বুঝছো কিনা সবাই। আচ্ছা এফ এর আগে মাইনাস দিই নেই, দাঁড়াও হ্যাঁ মাইনাস দিয়েছি, দিতে হবে একটা, তাহলে এই মাইনাস দিলাম, তো বাকিগুলো তার মানে আমার চেঞ্জ করতে হবে, তারা এক লাইন চেঞ্জ করতে হবে। সুতরাং এফ, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে, তাহলে তো সুতরাং এফ ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এখানে প্লাস করে, তাহলে এটা আসবে দেখো তাহলে এম জি সাইন থিটা, আর এটা হচ্ছে মাইনাস মিউ কে এম জি কস থিটা প্লাস হচ্ছে এম এ হচ্ছে আমাদের এটা। আচ্ছা দাঁড়াও একটু চেক দিয়ে নি, হ্যাঁ আমার এই দুইটা আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, এটা মাইনাস হয়ে গেল, তো ছিল এখানে একটা মাইনাস, তো এম এটা ছিল মাইনাস, এটা ওই পাশে গেল, আচ্ছা এটা মাইনাস হয়ে গেল, এটা ওই পাশে গেল প্লাস হয়ে গেল। আচ্ছা এবার এটা যদি প্লাস হয়ে যায় তো মাইনাস ওয়ান দ্বারা গুণ, হ্যাঁ ঠিক আছে, তো এবার এটা ঠিক আছে। এবার দেখো এমন কথা হচ্ছে তোমাদের 5টা টাইপ দেখানো হয়েছে, 5টা না 6টা, একটা দেখাইছে কি 2টা সমবেগে দেখাইছে হচ্ছে 2টা, ও আরেকটা বাকি আছে, লাস্ট আরেকটা বাকি আছে তোমাদের, ওটা দেখায়নি, তারপরে ছেড়ে দিচ্ছি আমি। দেখো তো এবার হচ্ছে যদি নিচে উপর দিকে উঠতো, দেখো এবার উল্টা দিকে যাচ্ছে, দেখো এবার হচ্ছে মন্দন, এবারও হচ্ছে কি সমমন্দনে উপরে উঠলে, যদি সমমন্দনে উপরে উঠতো, সমমন্দনে যদি উপরে উঠতো তাহলে কেমন হইতো, সমমন্দনে উপরে ওঠা মানে হচ্ছে এই তো এদিকেই আছে কিন্তু এটা এখন কই মন্দন হচ্ছে এদিকে, তাহলে মন্দন কি ত্বরণটা এদিকে ক্রিয়া করবে, মন্দন সবসময় গতির বিপরীতে ক্রিয়া করবে, তাই গাড়ি উঠতেছে গতির অভিমুখ, এটা গতির অভিমুখ এই বরাবর,
অভিমুখ হচ্ছে এই বরাবর। আচ্ছা, প্রযুক্ত বলে এদিকে, আর এদিকে আছে কি তোমার এই বরাবর যেটা আছে, এই বরাবর তো তুমি জানো mg sin থিটা, mg sin থিটা আছে। আর এই বরাবর তাহলে গতির অভিমুখ ওইদিকে হলে ঘর্ষণ বল কোন দিকে আসবে? ঘর্ষণ বল আসবে উল্টো দিকে। ঘর্ষণ বলটা কি হয়ে যাবে? এবার উল্টো দিকে আসবে। ঘর্ষণ বল যদি উল্টো দিকে হয় এটা তো চেঞ্জ হবে না, তাহলে y অক্ষ বরাবর প্রতিক্রিয়া বল একই থেকে যাবে, ঘর্ষণ বলটা একই থেকে যাবে, শুধু পরিবর্তন আসবে তোমার এখানে। তো আগের গুলো একদম চেঞ্জ করে দাও, আগেরটার উল্টে যাও, আগেরটা ঠিক উল্টো দিকটা। তো এবার চিন্তা করে দেখো তুমি আগে কি ছিল, আগে দেখো এইটা সমান লিখতা কি, এইটা সমান মাইনাস এটা, তো মাইনাস ঠিকই থাকবে এখানে, জাস্ট উল্টে যাবে কোনটা আমার এখানে, দেখো তো আমি উল্টাবো কোনটা এখানে। তো এবার যেহেতু গাড়িটা উপর দিকে উঠছে, উপর দিকে লব্ধিটা, তাহলে উপর দিকে লব্ধি কোন দিকে আছে? উপরে। তাহলে কি লিখবো আমি এখন? এফ মাইনাস কি mg sin থিটা, mg sin থিটা মাইনাস কি আছে এফ কে, মাইনাস কি এফ কে, এটা সমান কি দেবো মাইনাস এম এ, তাই না? মানে হচ্ছে আমি এই বলটা থেকে এই দুইটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাবো? একটা মন্দন সৃষ্টিকারী বল পাবো। তাহলে আমার যে অতিরিক্ত বলটা থাকবে সেটা হচ্ছে আমার মন্দন সৃষ্টিকারী বল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি, এটা কি করে, এই মাইনাস কেন দিয়েছি? এই বলটা তো টেনে মানে উল্টো দিকে কাজ করতেছে। কি করতেছে? এটা মন্দন তৈরি করতেছে না, এটা মন্দন সৃষ্টিকারী বল। তো মন্দন সৃষ্টিকারী বল যদি হয় তাহলে এম ইন্টু কি লিখতে পারি? মাইনাস এ না? ত্বরণটা কি নেগেটিভ হবে না? এই নেগেটিভ ত্বরণ মানে কি? মন্দন। নেগেটিভ ত্বরণ মানে কি? মন্দন। এই জন্য এটা দিয়েছি। তাহলে এবার চিন্তা করে দেখো তো কত আসে। এবার কত লিখতে পারি আমরা? সুতরাং এফ ইকুয়াল টু লিখবো হচ্ছে mg sin থিটা, mg sin থিটা প্লাস হচ্ছে এটা লিখবো কত? মিউ কে, এটা লিখবো হচ্ছে আমরা মিউ কে mg cos থিটা, মিউ কে mg cos থিটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে এম এ।